হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের ডিএসসিসি বা মেজর পেপারের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্ব। ঠিক আছে, সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্ব থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটির নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে আমাদের এখানে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পেয়ে যাবে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, পুরোপুরি 50% অফ। তো এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই অফিসিয়াল নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে আজকে সেটা নিয়ে আলোচনা করা যাক। তো একত্ববাদী তত্ত্ব কী রয়েছে, ঠিক আছে। তো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সবচেয়ে প্রধান এবং অপরিহার্য বৈশিষ্ট্য। রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের প্রধান এবং অপরিহার্য যে শক্তি বা ক্ষমতা সেটাকে কিন্তু আমরা সার্বভৌমত্ব বলে থাকি। একত্ববাদী তত্ত্ব অনুযায়ী সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের একটি পরম, অখণ্ড, অবিভাজ্য এবং সর্বোচ্চ শক্তি। তো একত্ববাদী তত্ত্ব হিসেবে সার্বভৌমত্ব বলতে বোঝানো হয়েছে যে কোনো রাষ্ট্রের একটি চরম ক্ষমতা, পরম, অখণ্ড এবং সর্বোচ্চ যে শক্তি তাকে এখানে বলা হয়েছে সার্বভৌমত্ব। ঊনবিংশ শতকের ইংরেজি আইনবিদ জন অস্টিন তার লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে এই একত্ববাদী তত্ত্বের সবচেয়ে সুসংহত আইনি ব্যাখ্যা প্রদান করেন। তার জন্য একে অস্টিনের সার্বভৌম তত্ত্ব বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো একত্ববাদী তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্বের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তো প্রথম বৈশিষ্ট্যটা হলো সুনির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষ। তো একত্ববাদী তত্ত্ব অনুযায়ী সার্বভৌম ক্ষমতার উৎস কোনো অদৃশ্য ঈশ্বর বা প্রাকৃতিক আইন বা বিমূর্ত সাধারণ ইচ্ছা হতে পারে না। ঠিক আছে, সার্বভৌমত্বর উৎস যেটা এখানে বলছে, কোনো যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এই ক্ষমতার উৎস কিন্তু কখনো অদৃশ্য কোনো ঈশ্বর বা কোনো সাধারণ ইচ্ছা হতে পারে না। সার্বভৌমত্বকে অবশ্যই একজন সুনির্দিষ্ট মানুষ বা রক্ত মাংসের মানুষ বা মানুষের কোনো পরিষদ, যেমন কোনো দেশের সংসদ দ্বারা এখানে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সার্বভৌমত্ব যে শক্তি এখানে একটি মানুষের দ্বারা বা মানুষের কোনো সংগঠন দ্বারাই কিন্তু অবস্থান করতে হয়। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো ক্ষমতা পরম এবং অসীম ক্ষমতা। ঠিক আছে, পরম ক্ষমতা এবং অসীম ক্ষমতা। রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে এই ক্ষমতা পরম। ঠিক আছে, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহ্যিক সার্বভৌমত্ব উভয় ক্ষেত্রেই কিন্তু সার্বভৌমত্বের ক্ষমতা সবথেকে বেশি বা পরম ক্ষমতা। রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সমস্ত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এই সার্বভৌমত্ব ক্ষমতার অধীনে থেকেই থাকতে বাধ্য। এই ক্ষমতার উপর আইনগত কোনো বিধিনিষেধ বা শর্ত আরোপ করা যায় না। তো রাষ্ট্রের আভ্যন্তরীণ বা রাষ্ট্রের সীমানার অভ্যন্তরে ব্যক্তিবর্গ যত রয়েছে, ঠিক আছে, ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান যত সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সবই কিন্তু এই আভ্যন্তরীণ ক্ষমতা বা এই সার্বভৌমত্ব ক্ষমতা মেনে চলতে কিন্তু বাধ্য এবং এই ক্ষমতার উপর কোনো আইনি বিধিনিষেধ বা শর্ত কিন্তু কেউ আরোপ করতে পারবে না। ঠিক আছে, তো সার্বভৌমত্ব ক্ষমতার উপরে কোনো আইনি বিধিনিষেধ বা কোনো শর্ত আরোপ করা যাবে না।
নেক্সট যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো সার্বভৌম শক্তির আদেশই হলো আইন। তো সার্বভৌম শক্তি বা সার্বভৌম ক্ষমতা যে আদেশটা দিয়ে থাকে সেটাকেই আমরা আইন হিসেবে মেনে নেব। অস্টিনের মতে আইন হলো রাজনৈতিকভাবে শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা নিকৃষ্ট ব্যক্তির প্রতি জারি করা আদেশ। তো উৎকৃষ্ট ব্যক্তির দ্বারা নিকৃষ্ট ব্যক্তির প্রতি যদি কোনো আদেশ জারি করা হয় তাহলে অস্টিনের মতে সেটাকে আইন বলা হয়ে থাকে। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ যা নির্দেশ দেবে তাই আইন। তো সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা বা উৎকৃষ্ট ব্যক্তির দ্বারা নিকৃষ্ট ব্যক্তির উপরে যেটা আদেশ দেওয়া হবে সেই আদেশকেই এখানে আইন হিসেবে মেনে নিতে হবে। এই আইন অমান্য করলে রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকারী। যদি কোনো ব্যক্তি এই আইনকে যদি অস্বীকার করে বা মানতে অস্বীকার করে তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়ার অধিকারী এখানে রাষ্ট্র। এখানে নৈতিকতা বা প্রথার কোনো আইনি সংস্থা নেই। আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্যটা রয়েছে সার্বভৌমত্ব অখণ্ড এবং অবিভাজ্য। সার্বভৌম যে শক্তি রয়েছে সেটাকে কিন্তু কখনোই দ্বিখণ্ডিত করা যাবে না বা কখনোই বিভাজ্য করা যাবে না। একত্ববাদীদের মতে সার্বভৌমত্বকে টুকরো টুকরো করা যায় না, কখনোই সার্বভৌম ক্ষমতাকে কিন্তু টুকরো করা যাবে না। ক্ষমতা ভাগ করার অর্থ হলো সার্বভৌমত্বকে ধ্বংস করা। কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বকে যদি ভাগ করে দেওয়া তার মানে হলো সেই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া। একটি রাষ্ট্র কেবল একটি সার্বভৌমত্ব শক্তি থাকবে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন সি কালহনের মতে সার্বভৌমত্বকে ভাগ করার অর্থ হলো একে অর্ধেক করা। ঠিক আছে, তো কালহনের মতে সার্বভৌমত্বকে ভাগ করে দেওয়া মানে হলো রাষ্ট্রকেই অর্ধেক করে দেওয়া, যা একটি আস্ত জীবন্ত মানুষকে অর্ধেক করে দেওয়ার মতোই হলো অসম্ভব একটা ব্যাপার। তো সার্বভৌমত্ব ক্ষমতাকে কখনোই আমরা দ্বিখণ্ডিত করতে পারবো না বা কখনোই এটাকে আলাদাভাবে ভাগ করে দিতে পারবো না। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।